অভিমান বড়ই অদ্ভুত। রাগে আমরা নিজের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটালেও অভিমানে আমরা মিহিয়ে যাই, দূরে সরে আসি সেই মানুষটা হতে যার কাছ থেকে আমরা সেই কাঙ্ক্ষিত পীড়াদায়ক অনুভূতির উপলব্ধি ঘটাই। এর মধ্যে কেটেছে 4 দিন। সেই দিন জাংকুক তের রুমের কাছে এসেও থেমে যায়। একটা ইম্পর্টেন্ট ফোন কল আসাতে জাংকুককে বেরিয়ে যেতে হয়। রাতে অনেক দেরিতে ফেরে। ক্লান্ত হওয়াতে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে জাংকুক। সেই দিন আর কথা হয় না দুজনের। রমণীর মোহতে যেমন পুরুষ বেপরোয়া, তেমনি রমণীর অভিমানে পুরুষ অগোছালো। জাংকুকের অবস্থাও কিছুটা অগোছালো। সে কি করবে কি না করবে ভেবে পাচ্ছে না। মেয়েটার অভিমান তাকে এত উদ্বিগ্ন করেছে কেন? কেন বারবার মেয়েটাকে চোখের দেখা হলেও দেখতে চাইছে? 4 দিন হতে চললো, তেকে সে চোখের দেখাও দেখেনি। কাজের চাপে তাকে সকাল সকাল বেরিয়ে যেতে হয়। যখন সে যায় তখন তে ঘুমায়, আর যখন সে ফিরে আসে তখনও তে ঘুমে বিভোর। মাঝে একদিন সবার সাথে নাস্তা করার সময়ও জাংকুক তেকে দেখতে পায়নি। কাউকে এই বিষয়ে প্রশ্ন করতেও দ্বিধাবোধ করছিল জাংকুক। ওই বেয়াদবির জন্য জাংকুক আলেয়াকে 2-4টা ধমক দেয়। আজ তার ওই কাজটার জন্য এত কিছু। মেয়েটার বয়স এখনো কিশোরীর খাতায়। দুষ্টুমি তার হাতের মোয়া, তাই তাকে বেশি বকলে হিতে বিপরীত হতে পারে। তার উপরে বোন তার বড়ই আদরের। আলেয়া কান্না করে দেয় ধমক শুনে। ততপর জাংকুক তাকে বোঝায় আর বলে এরকম কাজ যেন দ্বিতীয়বার না করে। হালকা উষ্ণ রোদের মাঝে হাতে নোকিয়া সেটের কিপ্যাড ফোন নিয়ে গভীর চিন্তায় মগ্ন জেহব। সামনে ছোট্ট টেবিলে রাখা আধ খাওয়া গরম চা, পত্রিকা আর তার সাথের ডায়েরি। এটা শুধুই ডায়েরি না, এটা তার সম্পত্তি, যার মধ্যে রয়েছে তার 75 বছর বয়স ধরে তৈরি করা পুঁজি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আরো কতই চেনা জানা মানুষের ফোন নাম্বার। কার মেয়ে বিবাহ উপযুক্ত, কার ছেলে সুপাত্র, এইসব ধরনের প্রস্তুতি তার মাথায়। কতই বিয়ের ঘটক হিসেবে তিনি নিযুক্ত। তাকে শুধু বলতে দেরি, যদি আপনার চোখে আমার মেয়ের জন্য একটা সুপাত্র থাকে তাহলে আমায় বলবেন। তাদের কথা শেষ হওয়ার আগেই জেহব নিজের ম্যাজিক্যাল ডায়েরি থেকে 56 জন বিবাহ উপযুক্ত ছেলের নাম্বার বের করে দেবে। অনেক চিন্তা ভাবনার পর জেহব ফোন করে তার ছেলে আরএমকে। আব্বুর নাম্বার ভেসে ওঠার সাথে সাথেই ফোন রিসিভ করে কানে ধরে আরএম। সালাম দিয়ে জিজ্ঞেস করে, আব্বু তুমি ঠিক আছো তো? হঠাৎ এরকম ভাবে ফোন করলে? জেহব ডাটো স্বরে বলে, আরে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। দাদু ভাইয়ের ঘরের ছেলে মেয়ে না দেখে আমি কোথাও যাচ্ছি না। জেহবের এহেন কথায় অপ্রস্তুত হয়ে পড়ে আরএম। গলা কেশে কিছু বলতে যাওয়ার আগেই জেহব বলতে শুরু করে, আমার কথা মন দিয়ে শোনো। এবার সময় চলে এসেছে দাদু ভাই আর তে মামুনির রেজিস্ট্রির। বিয়ের সময় তে মামুনি অনেক ছোট ছিল, তাই তখন রেজিস্ট্রি হয়নি। কিন্তু এখন তে উপযুক্ত আর দাদু ভাইও চলে এসেছে। আর বেশি দেরি করা উচিত নয় আমাদের। তুমি রেজিস্ট্রি পেপার তৈরি করে দাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই শুভ কাজ সেরে দিতে চাই। আরএমকে কোনো কথা বলতে না দিয়ে ফোন কেটে দিল জেহব। এদিকে আরএম পড়লো এক দুবিধার মধ্যে। ছেলের আচরণ সম্পর্কে অবগত তিনি। এক রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। জেহবের কথা তারা 2 ভাই কোনো দিন ফেলেননি। তাই তো জেহবের আদেশ পেয়ে কিছু না ভেবেই মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়লেন তার পারিবারিক উকিল ওরফে কাজীর সঙ্গে, যিনি জাংকুক আর টের আকদ সম্পন্ন করেছিলেন। হাতে থাকা সমস্ত ফাইল এক কর্মরত ছেলের হাতে দিয়ে জাংকুক উদ্যোগী হলো নার্সিং হোমের গ্রাউন্ড ফ্লোরে যাবার জন্য। লন্ডনে এক সিনিয়র ডক্টর হিসেবে নিযুক্ত ছিল জাংকুক। তার উপার্জন করা মোটা অঙ্কের টাকা বাংলাদেশে পাঠিয়ে দিত সে। তার সমস্ত শখ আহ্লাদ এই নার্সিং হোমটার
প্রতি উৎসর্গ করেছে। আরএম তার ছেলের কথায় এই নার্সিং হোম নির্মাণে নিযুক্ত হন। এই যে তার ছেলের স্বপ্ন। তিনি অবশ্য একা সব করেননি, সাথে ছিল জাংকুকের বন্ধু সুগা। প্রায়টাই ছিল সুগার কাঁধে। পেশায় একজন অটোল্যারিঙ্গোলজিস্ট। বন্ধুর স্বপ্ন পূরণে সেও নিজের সবটুকু লাগিয়েছে। লিফট থেকে বেরিয়ে আসার সাথে বেজে উঠল জাংকুকের 3 চাকো ফোন। জলজল করে ভেসে উঠল দাদু নামে সেভ করা ঝকঝকে অক্ষর লেখনী। সময় না নিয়ে কানে ফোন রাখতেই শোনা গেল দাদুর সুদক্ষ কণ্ঠস্বর। দাদু ভাই, তুমি কি এখন কাজ মুক্ত? দাদুর কথায় ভ্রু কুঞ্চিত হলো জাংকুকের। কিছুটা জিজ্ঞেস চিত্তে প্রশ্ন করলো, না আপাতত কিছু কাজ আছে। কেন? সে যে কাজই থাক না কেন, সব রেখে তুমি তে মামুনিকে আনতে যাও। কোথায় আর কেন? আহা, এত প্রশ্ন কেন? কলেজ থেকে তেকে নিয়ে বাড়ি ফিরে এসো দুইজনে। আজ সবাই একসাথে দুপুরের খাবার খাবো। বরাবরের মতোই নিজের কথা শীর্ষে রেখে ফোন কেটে দিলেন জেহব। কাটার আগে তের কলেজের ঠিকানা দিলেন তিনি। এদিকে জাংকুকও দাদুর কথায় অসম্মতি জানাতে অপরাগত প্রকাশ করে। দাদুর ওপর প্রখর অভিমান থাকলেও তার আদেশ পালন করা তার বংশ পরম্পরার রক্তে বহমান। তারপর ভাবে সেও তো মেয়েটার সাথে কথা বলতে চায়। এক কাজে দুই কাজ, সময় নষ্ট না করে জাংকুক বেরিয়ে গেল। হলদে ফর্সা মুখশ্রীতে ব্যথার্ত ভাব স্পষ্ট। চোখ মুখ খিচে পায়ের পাতার ওপর দুই হাত শক্ত করে ধরে রেখেছে তে। চোখ ছলছল করছে, জোরে নিঃশ্বাস ফেলছে সে। ব্যথায় বুকটা ভারী হয়ে গেছে। আশেপাশে কলেজের ছেলে মেয়েদের সমাহার, তাই ব্যথা অপ্রকাশ্যে রেখেছে মেয়েটা। কলেজের মেন গেট পেরোতেই হঠাৎ করেই অপ্রত্যাশিত কারোর ধাক্কা খেয়ে পায়ে অত্যন্ত মন্দভাবে ব্যথা পায় তে। চেপে ধরে তার প্রিয় বান্ধবী জিমিনের হাত। মেয়েটা তের কর্মে বিচলিত হয়। রাজ্যের বাহিরে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতার গল্পের পর্বটা থামিয়ে তেকে নিয়ে কলেজের সামনে ফুটপাতের কাছে বসিয়ে নিজেও পাশে বসে। বৃহৎ আকারের শিউলি গাছের তলায় বসে তারা। আশেপাশের মানুষ ঘুরে তাকালেও তাতে খুব একটা পাত্তা দিল না জিমিন। অনেক ব্যথা পেয়েছিস তাই না? একদম হাঁটতে পারবি না, খুবই মোলায়েম কণ্ঠে বলল জিমিন। তে মাথা নিচু রেখেই না সূচক মাথা নাড়ালো। জিমিন আবার বলল, আন্টি বা দাদুকে কল করব, নাকি আমি তোকে ছেড়ে আসব? তে উত্তর দিতে পারল না। এবার কথা বলতে গেলে সে নির্ঘাত কেঁদে ফেলবে। বান্ধবীর মৌনতায় উত্তর পেল জিমিন। দুটো শ্বাস ছেড়ে ভাবতে লাগলো কি করা উচিত। রাস্তার পাশে গাড়ি থামিয়ে জাংকুক যেই না কলেজের দিকে পা বাড়াবে, তার আগেই চোখে পড়ে রাস্তার ওপারে পাশের ফুটপাতে মাথা নিচু করে বসে থাকা তের দিকে। সাহসা ভ্রু কুঞ্চিত হলো। মেয়েটার শরীর কেমন কাঁপছে। কি হয়েছে ওর? চমকে গেল জাংকুক। বুকের বা পাশটা ধক করে উঠল ক্ষণেই। উতলা পায়ে রাস্তার ওপারে গিয়ে ফট করে বসে পড়ল তের সামনে। শঙ্কিত হলো তের সাথে জিমিন। আচমকা জাংকুককে আশা করেনি তে। সঙ্গোপনে উচ্চারণ করলো, আপনি? কি হয়েছে তোমার? পায়ে হাত দিয়ে বসে আছো, ব্যথা পেয়েছো? দেখি। তে শুধুই তাকিয়ে রইল জাংকুকের দিকে। এত বিচলিত কণ্ঠ কেন ওনার? এত উদ্বিগ্নতা কিসের? এখানেই বা কি করছেন উনি? এই মানুষটাই 4 দিন আগে তার সাথে কি করেছে ভুলে গেছে নাকি লোকটা? 4 দিন পালিয়ে বেরিয়েছে তে। লোকটা সম্মুখে হতে দূরে থেকেছে। তে এবার মাথা নিচু রেখেই চোখ চারদিকে ঘুরিয়ে দেখলো তার ক্লাসমেট, সিনিয়র সহ সমস্ত মেয়েদের দৃষ্টি সীমাবদ্ধ জাংকুকের ওপর। চোখ দিয়েই মূলত গিলে খাচ্ছে তাকে। তে চোয়াল শক্ত করে রাখলো, কিছুই বলল না। লোকটার প্রতি রাগ হঠাৎ যেন দ্বিগুণ আকারে ধারণ করলো। তে চুপ থাকা দেখে জাংকুক আবার প্রশ্ন করলো, তে আমি কিছু জিজ্ঞাসা করলাম, উত্তর দাও। পায়ে ব্যথা পেয়েছো নাকি অন্য কিছু? আপনি এখানে এসেছেন কেন? আমার যাই হোক তাতে আপনার কি? চলে যান আপনি। তে শক্ত ভাষী স্পষ্ট কটব্য কথায় মাথা গরম হয়ে গেল জাংকুকের। 4 দিন পর মেয়েটাকে দেখেছে সে। একই বাড়ি থেকে এত দূরত্ব। দূরত্ব জাংকুক নিজেই চেয়েছে, কিন্তু জাংকুক নিজের করা কর্ম ভুলে যায়নি। সে জানে তার ভুলের অনুতাপে
তের খোঁজে মশগুল ছিল। তার কর্মের জন্য মেয়েটা তার উপরে রেগে আছে। জোরে নিঃশ্বাস নিতে শুরু করে, চোয়াল শক্ত, সাথে হাত মুঠোবদ্ধ করে নেয়, নিজেকে সংযত রাখতে চেষ্টা চালাতে থাকে। এদিকে তে আর জাংকুকের কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে যায় বেচারি জিমিন। আমতা আমতা করে জাংকুকের উদ্দেশ্যে বলে, আসলে ভাইয়া, তে পায়ে অনেক ব্যথা পেয়েছে, হাঁটতে পারছে না ও। তে জাংকুকের দিকে ফুটন্ত গরম চোখে তাকালো। জিমিনের কথা শুনে জাংকুক তের দিকে হাত বাড়িয়ে দিল। সমস্ত রাগ সাইড করে মেয়েটার পানে তাকিয়ে বলল, আমার হাত ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করো। আমি কোথাও যাব না আপনার সাথে, বললাম তো চলে যেতে। তের কথা শুনে জাংকুকের মনে হচ্ছে মেয়েটাকে ধরে উল্টো এক আছাড় মারতে। মেয়েটা ভাঙবে, তবুও মচকাবে না। জাংকুক নিজের 4 আঙ্গুল কপালে কিছুক্ষণ ঘষে এদিক সেদিক তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, সিন ক্রিয়েট করো না তে, যা বলেছি সেটা শোনো, না হলে আমি সিন ক্রিয়েট করতে শুরু করলে তোমার জন্য খুব একটা ভালো হবে না। ভয়াবহ হুমকি শুনে তের শরীর কেঁপে উঠলো। মনে মনে ভয়ের হাওয়া বয়ে গেলেও নিজেকে শক্ত পাথরের মতো একই জায়গায় বসিয়ে রাখলো। সে যাবে না, মানে যাবে না। তের ঘাট তেরা হলে জাংকুক সেই স্কুলের হেডমাস্টার। আর কি, সময় ব্যয় না করে তেকে এক ঝটকায় শূন্যে তুলে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল জাংকুক। তে হতভম্ব হলো, চমকে উঠলো, ভয় পেল, আঁকড়ে ধরলো জাংকুকের কাঁধ। জিমিন সহ আশেপাশের সমস্ত ছেলে মেয়ে এই ঘটনায় হতবাক হলো। কেউ কেউ কানা ঘোষাতো, কেউ মিটি মিটি হাসির সাথে এই দৃশ্য উপভোগ করতে লাগলো। তে পারলে লজ্জায় মাটির সাথে মিশে যায়। কিছুটা ছটফট করলে জাংকুক তাকে আরো বেশি গভীরভাবে নিজের সাথে জড়িয়ে নেয় আর খুবই স্বাভাবিক কণ্ঠে তের উদ্দেশ্যে বলে, আমি আগেই ওয়ার্নিং দিয়েছিলাম, তাই এখন চুপচাপ গাড়িতে বসানোর আগ অবধি এখানেই থাকো। বেশি ছটফট করলে পায়ের সাথে কোমরও ভাঙবে। মাইন্ড ইট, এন্ড ইউ নো আই নেভার চেঞ্জ মাই ওয়ার্ডস। বুকটা হু হু করে উঠল তের। শুকনো গলায় ঢেউ খেলে গেল বারংবার। উথাল পাতাল ঢেউ খেলানো অনুভূতিরা তেকে কাঁপিয়ে তুলছে। জাংকুকও কেমন অগোছালো হয়ে যাচ্ছে। মেয়েটার সান্নিধ্য মনে প্রাণে অজানা অচেনা এক অদ্ভুত অস্থিরতার জন্ম দেয়। জাংকুক তের দিকে তাকাতেই দেখলো মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। 15 মিনিট ড্রাইভ করার পর জাংকুক গাড়ি থামালো কোনো এক নিরিবিলি রোডের পাশে। তে ঘাড় ঘুরিয়ে জাংকুকের দিকে তাকিয়ে কিছু বলতে নেবে তার আগেই জাংকুক বলল, পা দেখাও। তে ভরকানো চিত্তে বলল, জি। জাংকুক উত্তর দিল না, সোজা তের ব্যথা পাওয়া ডান পা নিজের কোলের উপর রাখলো। তের শরীর জুড়ে শিহরণ খেলে গেল। পা নিজের দিকে টেনে আনার চেষ্টা করলে জাংকুক গরম চোখে তাকালো। তে থেমে গেল। কিছুক্ষণ ব্যথা পাওয়া জায়গায় হাত বুলিয়ে জাংকুক তের প্লাজো কিছুটা তুলে দেয়। এবার তে থরথর করে কেঁপে উঠলো। শরীর অবশ হয়ে আসছে। হাত বাড়িয়ে জাংকুকের হাতের উপর হাত রেখে ছল ছল চোখে তাকিয়ে কম্পনরত কণ্ঠে বলল, ছাড়ুন না, ব্যথা লাগছে। এবার জাংকুক ঘটিয়ে ফেললো অত্যন্ত অপ্রত্যাশিত ঘটনা। লজ্জা নামক অনুভূতিতে জর্জরিত তে। চোখ তুলে জাংকুকের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। কিছুদিন ধরে অন্তরে বহমান রাগ নামক অনুভূতিরা আকস্মিকভাবে উবে সেখানে এসে দখল করেছে একরাশ কুণ্ঠা। কিছু পূর্ব আগেই জাংকুক ঘটালো এক অপ্রত্যাশিত ঘটনা। মেয়েটার গলায় ঝোলানো স্কার্ফ এক টান দিয়ে নিজের হাতে নিয়ে মুহূর্তেই তের হাত দুটো বেঁধে ফেলে আর ক্লিপ দিয়ে বাঁধা চুলগুলো আগ বাড়িয়ে খুলে দিতেই তারা নিজেদের স্থান অর্জন করলো। এহেন আচরণে তে চমকে উঠলো। ভরকে গেল মেয়েটা। বড় বড় চোখে তাকালো জাংকুকের দিকে। লজ্জায় একাকার সে। জাংকুক নিজেও চকিত হলো তার নিজ কর্মে। হুট করেই মাথায় কি যেন চাপলো তার। জাংকুক সেই সব দিকে বেশি খেয়াল না করে তের পায়ের দিকে দৃষ্টি রেখে বলল, আমার কাজে বাধা দেওয়া একদম পছন্দ নয়। চুপচাপ কিছুক্ষণ বসে থাকো, আমাকে দেখতে দাও। এবার ছটফট করলে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেব। জাংকুকের কথায় তে স্তব্ধ হয়ে যায়। কি ভয়ঙ্কর হুমকি দিয়েছে লোকটা তাকে। জাংকুক ভালো করেই জানে তে কি পরিমাণ ভয় পায় ইনজেকশন দেখে। জাংকুকের থেরাপিটা কাজেও লাগলো। চুপচাপ নতজানু হয়ে বসে থাকলো তে। ব্যথা পেলেও শব্দও করলো না সে। বুকের মধ্যে ধিক ধিক শব্দ হতে লাগলো, যেন নদীর অশান্ত পানির তরঙ্গ আছড়ে পড়ছে তীরে। ঠোঁটে ঠোঁট চেপে বসে রইল তে। বেশ সময় নিয়ে
জাংকুক তের পা নিয়ে নড়াচড়া করলো আর যা বুঝলো তাতে সে মাথা তুলে তের দিকে তাকালো। গুনে 1 সেকেন্ডের কাজ, তারপর ব্যথা ফুর। কিন্তু এই 1 সেকেন্ডে তের অবস্থার কথা চিন্তা করে জাংকুকের কপালে গভীর চিন্তার ভাঁজ পড়লো। কিন্তু এই কাজ তাকে করতেই হবে। কিছু ব্যথা নিবারণের জন্য দ্বিগুণ ব্যথিত হতে হয়। কথাটা চরম সত্যি মনে করে জাংকুক তের পায়ে হালকা এক মোচড় দিল। ব্যথা ফুর, সাথে তেও। এই নিয়ে 3 নাম্বার সিগারেট শেষ করলো জাংকুক। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন বের করলো। দাদুর নাম্বারে ফোন করতেই যে হোক ফোন রিসিভ করে অত্যন্ত চিন্তিত হয়ে বললেন, দাদু ভাই কোথায় তোমরা? 2:30 বেজে পার হয়ে গেল, কখন আসবে তোমরা? সব ঠিক আছে তো? জাংকুক দীর্ঘশ্বাস ফেলে স্বাভাবিক কণ্ঠে বলল, সব ঠিক আছে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো না, আমরা আজ বাইরেই খাবো। কথাটা কর্ণগোচর হতেই যে হোপ খুশিতে ভরপুর হলেন। তে আর জাংকুকের মধ্যে দূরত্ব কমে আসছে বলে ধারণা করলেন তিনি। জাংকুকের কথায় সম্মতি জানান তিনি উচ্ছ্বাস মনে। জাংকুকও দাদুর মনোভাব বুঝতে পারে, কিন্তু সে যে সত্যিটা বলতে পারবে না, অযথা সবাই চিন্তা করবে। আমার পা ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। মায়া দয়াহীন রাক্ষস, যেদিন থেকে এসেছেন আমায় শুধু কষ্ট দিচ্ছেন। ছাড়ুন না প্লিজ, ব্যথা পাই আমি। ধীরে ধীরে জ্ঞান ফেরার সাথে এরকম আহাজারিপূর্ণ কথা বিড়বিড় করে বলতে আরম্ভ করলো তে। কপালে আর গলা ঘামে মাখামাখি। তীব্র ভয় তাকে আঁকড়ে ধরেছে। ছোটবেলা থেকে মেয়েটা অত্যন্ত ভীতাগহী। অল্পতেই ভয়ে আড়ষ্ট হয়ে যায় তে। তের গলার আওয়াজ পেয়ে জাংকুক চটজলদি গাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে। প্রায় 20 মিনিট পর জ্ঞান ফিরেছে মেয়েটার। জাংকুক তের অবস্থা দেখে তার কাঁধে হাত দেওয়ার আগেই তে জাংকুকের বাম হাত আঁকড়ে ধরে। বারন্ত নখ বসিয়ে দেয় জাংকুকের কাঁধে, যা পাতলা চামড়া ভেদ করে লালিমা বিন্দু ফোঁটা বেরিয়ে আসে। দাঁতে দাঁত চেপে জাংকুক সহ্য করে সবটা। ঝট করেই চোখ খুলে তে। জাংকুককে এত সামনে দেখে ঘাবড়িয়ে যায় সে। গাড়ির দরজার সঙ্গে মিশিয়ে ফেলে নিজেকে আর সামলাতে বলতে থাকে, খবরদার আমার পায়ে হাত দেবেন না, না হলে আমি কিন্তু চলে যাব। দূরে থাকুন একদম। খুব বাজে আপনি, কোনো কথা নেই আপনার সাথে। এনাফ ইজ এনাফ, কি যাতা বলছো? আর একটা কথা বললে তুলে আছাড় মারবো, স্টুপিড। জাংকুকের ধমকে চমকে উঠল তে। তে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কেঁদে দিল। জাংকুক ভারী এক নিঃশ্বাস ফেলে। নিজেকে সংযত রাখার চেষ্টা করে শান্ত গলায় বলে, রিল্যাক্স তে, তোমার থেকে দূরেই আছি দেখো। আর রইল তোমার পায়ের ব্যথা, সেটা আর নেই। বিশ্বাস না হলে নিজেই দেখো। তের কান্না থেমে গেল। দেখলো সে সত্যি জাংকুকের থেকে দূরেই আছে। ভ্রু কুঁচকে পা নাড়িয়ে চাড়িয়ে দেখলো সত্যি ব্যথা নেই তার। একদম নেই সেটা নয়, কিন্তু আগের থেকে 90% ব্যথা কম। তারপর নিজের দিকে তাকালো। চুল তার বাঁধা, স্কার্ফ গলায় ঝুলানো ঠিক আগের মতো। বুঝতে বাকি রইল না, তার অজ্ঞান হওয়ার পর জাংকুক সবটা ঠিক করে দিয়েছে। মাথা নিচু করে নিল তে। চোখ তুলে আর তাকালো না জাংকুকের দিকে। জাংকুক আর কথা বাড়ালো না, গাড়ি স্টার্ট দিল। সামনের দিকে তাকিয়ে তেকে বলল, আজ আমরা বাহিরেই খাবো। এই সব সম্বন্ধে বাড়িতে আলোচনা করার কিছুই নেই, সবাই চিন্তা করবে। দাদুকে ফোন করে জানিয়ে দিয়েছি আমি। তে কিছুই বলল না, চুপচাপ বসে রইল। কিছু একটা ভেবে তার প্লাজোর পকেটে হাত ঢুকিয়ে একটা মেন্টোস বের করে জাংকুকের দিকে এগিয়ে দিয়ে বলল, ডাক্তারদের মুখে সিগারেটের গন্ধ মানায় না। জাংকুক কোনা চোখে তের দিকে তাকালো। ছোট্ট প্যাকেটটি খুলে মেন্টোস গালে পুরে নিল। আপনি হঠাৎ আমাদের কলেজে কেন গিয়েছিলেন? পেটের মধ্যে চলা এই প্রশ্ন অবশেষে মুখে প্রকাশ করে দম ছাড়ল তে। অপেক্ষা করলো জাংকুকের উত্তরের। তের প্রশ্ন শুনে জাংকুক খুবই সহজভাবে বলল, দাদু ফোন করে তোমায় আনতে বলেছিল। একদম সোজা সাপটা কথা। তে আর পাল্টা কথা বাড়ায় না, চুপ হয়ে যায় আগের মতো। জাংকুক গাড়ি থামায় একটা রেস্টুরেন্টের সামনে। গাড়ি থেকে নামার আগে তের উদ্দেশ্যে বলে, ওই স্টোরেজ বক্সটা খোলো। তে ভ্রু কুঁচকে গাড়ির সেটি খুলে দেখে তার প্রিয় চকলেট। জাংকুক গাড়ি থেকে নেমে আসে। তার আগে ছোট্ট বাক্যে বলে, সেদিনের জন্য দুঃখিত। অবশ্য সম্পূর্ণ ভুল আমার নয়। চোরের সাথে থাকলে সেও সমান তালে দোষী। টেবিলে সাজানো রয়েছে 4 পদের খাবার, আর শুকনো মুখে তা চিবিয়ে চলেছে তে। জাংকুক ফোন স্ক্রল করছে আর মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছে তের দিকে। এরই মধ্যে জাংকুকের কাঁধে কেউ হাত রাখলে জাংকুক ঘুরে তাকাতেই দেখলো